এটি কুসুমপুর গ্রাম। সন্ধ্যা নেমে এসেছে চারিদিকে। আকাশ কালো মেঘে আচ্ছন্ন। মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকে চারিদিক হঠাৎ হঠাৎ আলোকিত হয়ে উঠছে। চারপাশে ঝিরঝিরে বৃষ্টির একটানা শব্দ। এমন এক স্যাঁতস্যাঁতে সন্ধ্যায় গ্রামের আঁকাবাঁকা মেঠো পথে দুজন লোক ছাতা মাথায় এগিয়ে চলেছে। পথ চলতে চলতে তারা এসে পৌঁছয় গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ছোট্ট নদীটি বাঁশের সাঁকোর কাছে। ঠিক তখনই তাদের চোখে পড়ে সাঁকোর এক কোণায় জলে একটি মৃতদেহ ভাসছে। মুহূর্তের মধ্যে ভয় আর বিস্ময়ে জমে যায় তাদের ভিতরটা। তারা আর এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় গ্রাম প্রধানের বাড়ির দিকে ভয়ানক খবরটি পৌঁছে দিতে। বাড়ির সামনে এসে তাদের মাঝে একজন দরজায় গিয়ে ঠক ঠক শব্দ করে ডাকতে শুরু করল। কর্তামশাই বাড়িতে আছে, একটু বাহিরে আসুন। কিছুক্ষণ পরেই কাঠের দরজাটি শব্দ করে গ্রাম প্রধান বেরিয়ে আসে। তার পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি, গলায় রয়েছে স্বর্ণের একটি মোটা চেন। সে একটু গম্ভীর হয়ে বলে উঠল, কিরে, কি হয়েছে? তোরা এই অসময়ে আমাকে ডাকছিস কেন? আগে কর্তামশাই, ছোট্ট নদীটির সাঁকোর এক কোণে একজন লোকের লাশ জলে ভাসছে। আমরা দুজন নিজের চোখে দেখেছি। আপনি কৃপা করে দ্রুত চলুন। কি বলছিস তোরা? আমাদের গ্রামে এমন ঘটনা? চল চল এক্ষুনি গিয়ে দেখি। এই কথা বলেই সেই দুই ব্যক্তি ও গ্রাম প্রধান কয়েকজনকে সঙ্গে নিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন সেই সাঁকোর পাশে। বৃষ্টির মধ্যে একজন লোক গ্রাম প্রধানের মাথার ওপর ছাতা ধরে দাঁড়িয়েছিল। চারপাশে টিপটিপ করে ঝরে পড়ছিল বৃষ্টি। সবাই সাঁকোর কাছে দাঁড়িয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল লাশটির দিকে। নিস্তব্ধ, নিথর, জলে ভাসছে। আর ঠিক তখনই গ্রাম প্রধান হঠাৎই বলে উঠলেন, আরে এই যে সুভাষ জেলের লাশ। কি কষ্ট করে নিজের ঘর সংসার চালাতো, কিন্তু কে এমন নৃশংসভাবে মেরে ফেললো তাকে? না না কর্তামশাই, এ নিয়ে আর চুপ করে বসে থাকা যাবে না। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ঠিক আছে, এসবের সিদ্ধান্ত কাল সকালেই নেওয়া হবে। চারিদিকে যেন শোকের এক ছায়া নেমে এল। সুভাষ জেলে ছিলেন অত্যন্ত সৎ ও পরিশ্রমী এক মানুষ। শোকে আচ্ছন্ন সেই দীর্ঘরাত পার হয়ে এলো সকাল। বৃষ্টি এখন অনেকটাই কমেছে। সেই বাঁশের সাঁকোটি মূলত দুই গ্রামকে যুক্ত করেছে। এক পাশে পশ্চিম গ্রাম আর অন্য পাশে পূর্ব গ্রাম। গ্রাম প্রধানের বসবাস পূব গ্রামে। পূব গ্রামের লোকেদের মতে পশ্চিম গ্রামে বেশিরভাগ মানুষ চোর ডাকাতির সঙ্গে জড়িত। তারা মাঝে মধ্যেই গভীর রাতে সাঁকো পেরিয়ে পূব গ্রামে প্রবেশ করে চুরি করে নিয়ে যায় জিনিসপত্র। সুভাষ জেলের লাশ সাঁকোর জলে ভেসে থাকার ঘটনাটি গোটা গ্রামে চাঞ্চল্য তৈরি করেছে। এই সব দুশ্চিন্তা মাথায় নিয়ে আজ গ্রামের বট গাছের নিচে ডাকা হয়েছে এক বিচার সভা। সেখানে উপস্থিত হয়েছেন গ্রাম প্রধান সহ কিছু গ্রামবাসী। কর্তামশাই, যেভাবে চোরের উপদ্রব বেড়েছে, তার উপর কাল আবার সুভাষ জেলের মতো একজন নিরীহ মানুষের মৃত্যুর ঘটনা, এভাবে আর কতদিন এসব চলবে? এই সাঁকোটি আর রাখা যাবে না। পশ্চিম গ্রামের চোরেরা এই সাঁকো পেরিয়েই আমাদের গ্রামে ঢুকে পড়ছে আর পুরো গ্রামকে অতিষ্ঠ করে তুলছে। আপনি আজই এর একটা ফয়সালা করুন। হ্যাঁ কর্তামশাই, এ বিষয়ে আজই আপনাকে একটা স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, তাহলে আজকের বিচার সভায় এই সিদ্ধান্তই গৃহীত হলো। সাঁকোটি আজই ভেঙে ফেলা হবে। গ্রাম প্রধানের সিদ্ধান্ত অনুযায়ী কিছু নিযুক্ত শ্রমিক মিলে বাঁশের সাঁকোটি ভাঙার কাজ শুরু করে। সকলে মিলে ধীরে ধীরে কেটে ফেলে সাঁকোর কাঠামো, খুলে নেয় বাঁশ ও দড়ির জোড়াতালি। এইভাবে শেষ পর্যন্ত তারা দুটি গ্রামের মাঝখানে ছোট্ট নদীর ওপরে নির্মিত সেই সাঁকোটিকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলার কাজ সম্পন্ন করল। 7টি মাস কেটে গেছে। এখন কুসুমপুরে ধান কাটার মরশুম শুরু হয়েছে। তবে সমস্যার জায়গাটি অন্যত্র। পূব গ্রামের অনেকেরই জমি রয়েছে পশ্চিম গ্রামে, আবার পশ্চিম গ্রামের অনেকেরই জমি রয়েছে পূব গ্রামে। সাঁকো ভেঙে ফেলার পর দুই গ্রামের মাঝে আর কোনো যাতায়াতের ব্যবস্থা নেই। ফলে ধান কেটে
তা এক গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে যাওয়া কারো পক্ষে সম্ভব হচ্ছে না। এতে প্রতিনিয়তই দেখা দিচ্ছে নানা অসুবিধা। চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যেই কয়েকজন গ্রামের মানুষ ছুটে গেল গ্রাম প্রধানের বাড়িতে। গ্রাম প্রধান তখন উঠোনে দাঁড়িয়েছিলেন। তাদের সামনে স্থির ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি। তার মুখ গম্ভীর, চোখে মুখে চিন্তার ছাপ। তাদের মধ্যে একজন এগিয়ে এসে সমস্যার কথা জানালো। আগে কর্তামশাই, সাঁকো না থাকায় এখন ধান কাটার সময়ে সবাই বড় বিপদে পড়েছে। ওই গ্রাম থেকে যে এই গ্রামে ফসল আনার আর কোনো উপায় নেই। আপনি কৃপা করে একটা ব্যবস্থা করুন কর্তামশাই, না হলে তো ধান কেটে ফসল ঘরে তুলতেই পারবো না। তোমরা চিন্তা করো না, বিষয়টি নিয়ে আমিও বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম। অবশেষে আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, আজকের মধ্যেই কয়েকজন শ্রমিক লাগিয়ে ছোট্ট নদীটির উপরে আবার একটি বাঁশের সাঁকো নির্মাণ করাবো। চারিদিকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। ঠান্ডা বাতাসে যেন গা শিউরে ওঠে বারবার। গ্রাম প্রধানের নির্দেশে 6 জন শ্রমিক একসাথে কোমর বেঁধে নেমে পড়েছে সাঁকো নির্মাণের কাজে। তার কঠোর আদেশ, এই সাঁকোর কাজ আজকের মধ্যেই শেষ করতে হবে, যাতে পরদিন ভোরে গ্রামবাসীরা নির্বিঘ্নে ধান কেটে তা নিজের গ্রামে নিয়ে আসতে পারে। বাঁশ বাঁধা, দড়ি টানা, কাঠের খুঁটি বসানো সবই চলছে নিরলসভাবে। কাজ করতে করতে কখন যে সন্ধ্যা পেরিয়ে গেছে টেরও পায়নি কেউ। চারপাশে তখন বৃষ্টির শব্দ আর রাতের নিস্তব্ধতা মিলে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। এই বলি মহত্ব, এত ধীরে কাজ করলে তো চলবে না। এইভাবে চলতে থাকলে দুদিনেও কাজ শেষ করা সম্ভব হবে না। মানে হয়েছে কি, আমার না খুব জোরে প্রস্রাব পেয়েছে। তোরা একটু দাঁড়া, আমি আর গণেশ একটু সামনে গাছতলায় যাচ্ছি। হ্যাঁ, এখনই ফিরে আসবো। ঠিক আছে, তবে কাজ কিন্তু আজ রাতের মধ্যে শেষ করতে হবে। তাড়াতাড়ি ফিরে আসিস। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই কথা বলে মুষলধারে বৃষ্টির মধ্যে গণেশ ও মহত্ব ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল সামনে, জঙ্গলের ধারে এক গাছতলার দিকে। এদিকে খালের পাড়ে দাঁড়িয়ে আছে রাকেশ ও বাকিরা। কিছুক্ষণ পর যথা নিয়মে সকলেই নিজের মনে আবারও কাজ শুরু করে দিল। ঠিক এমন সময় একজন শ্রমিক খালের পাড়ে নামে বাঁশ পুঁততে। কোমর পর্যন্ত জল পেরিয়ে সে যখন একটু ভিতরে গেল, ঠিক তখনই হঠাৎ করে জলের গভীর থেকে কে যেন এক টানে তাকে নিচে টেনে নেয়। সবকিছু ঘটে যায় এক মুহূর্তে। কি হলো? সুব্রত কোথায় গেল? এইসব কি হচ্ছে? আমার তো এখানে কিছুই স্বাভাবিক লাগছে না। এখনো পর্যন্ত গণেশ আর মহত্ব ফিরে আসেনি, আর ঠিক চোখের সামনে এক ঝটকায় কেউ যেন সুব্রতকে জলের নিচে টেনে নিল। পুরো ব্যাপারটা খুবই অশুভ মনে হচ্ছে। না না, আর দেরি করে যাবে না। গণেশ আর মহত্ব জঙ্গলের ধারে গাছতলার দিকে গেছে। চলো চলো, তাড়াতাড়ি সেখানে যাই। এই কথা বলে খালের পাড়ে দাঁড়িয়ে থাকা সকলে একসাথে হেঁটে গেল সামনে জঙ্গলের পাশের গাছটির কাছে। সেখানে পৌঁছে তারা যা দেখলো তা দেখে তাদের চোখ বড় বড় হয়ে উঠল। সামনে এক ভয়ঙ্কর অদ্ভুত দৃশ্য। কালো কুচকুচে এক অবয়ব বসে আছে। সে গণেশের শরীরের মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তার পাশে পড়ে আছে মহত্বের মৃতদেহ। চারপাশে মুষলধারে বৃষ্টি পড়ছে। দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। এই ভয়ানক দৃশ্য দেখে তারা যেন মুহূর্তেই সেখানে থেমে গেল। কি হচ্ছে? ওরে বাবা, ভূত ভূত! ওটা গণেশের মাংস টিপিয়ে টিপিয়ে খাচ্ছে। এইসব কি হচ্ছে? কথা বলার সময় নেই, এখনই পালাতে হবে। চল দৌড়া, টানে মরতে হবে নইলে। রাকেশের কথা শেষ হতেই সবাই সেখান থেকে দৌড়তে শুরু করলো। কিন্তু যতই তারা দৌড়ানোর চেষ্টা করুক না কেন, বারবারই একই জায়গায় এসে থমকে দাঁড়াচ্ছিল তারা। কোথাও পাড়ি দিতে পারছিল না তারা। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাদের বাধা দিচ্ছে। কি, আমরা যে এখান থেকে বেরোতেই পারছি না। ঠিক সেই মুহূর্তে সেই ভয়ঙ্কর অবয়বটি হেসে উঠল। তারপর সে এক লাফ দিয়ে গাছের ডালে উঠে বসলো। তার জিভটা মুখ থেকে লম্বা হয়ে ঝুলে পড়ল, আর হাতের নখগুলো ছিল বিশাল বড় বড়।
অবয়বটি এতটাই লম্বা ছিল যে গাছে বসেও যেন তাকে বিশাল দৈত্যের মতো বড় বড় লাগছিল। রাত্রির অন্ধকার আর মুষলধারে বৃষ্টির মাঝে এই ভয়ের দৃশ্য যেন দাঁড়িয়ে থাকা তিনজনের হৃদয়ে গেঁথে গেল। কিরে, তোরা কি মরতে এসেছিস এখানে? আমি কিছুতেই সাঁকো তৈরি করতে দেব না, না কিছুতেই না। কি বলতে অবয়বটা? সে কেন ঠাকুর তৈরি করতে দেবে না? তাই তো তুমি কি বলছো? কেন আমাদের সাঁকো তৈরি করতে দেবে না? আর কেনই বা আমাদের সাথীদেরকে এভাবে নির্মমভাবে মেরে ফেললে তুমি? হ্যাঁ, কেন দেব না বলছিস? কেন জানতে চাস তোরা? তাহলে শোন, আমি সেই সুভাষ যাকে আজ থেকে ঠিক 7 মাস আগে এক মুষলধারে বৃষ্টি রাতে, ঝমঝম করে মুষলধারে বৃষ্টি পড়ছে, আকাশে বারবার বিদ্যুতের ঝলক আর তীব্র গর্জনে কেঁপে উঠছে চারিদিক। সুভাষ এক হাতে ছাতা আর অন্য হাতে একটি লণ্ঠন ধরে গ্রামের পথ দিয়ে এগিয়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে সে এসে পৌঁছয় ছোট্ট নদীটির সাঁকোর কাছে। ঠিক তখনই তার চোখে পড়ে সাঁকোর পাশে দাঁড়িয়ে আছে 3 জন লোক, মুখে কাপড় বাঁধা, আর তারা কি যেন কথা বলছে। দৃশ্যটি দেখে সুভাষ কৌতূহলী হয়ে পড়ে। সে একটু দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে তাদের কথা শোনার চেষ্টা করে। সবকিছু ভালো করে মনে আছে তো তোদের? হ্যাঁ, আজ রাতেই কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে হরিরাম মণ্ডলের বাড়িতে। খবর নিশ্চিত হরিরাম বিদেশ থেকে ফিরেছে অনেক সোনাদানা নিয়ে। সব মনে আছে সর্দার, এবার শুধু সেগুলোকে হাতিয়ে নেওয়ার পালা। এসব কথা শুনে সুভাষ আর গাছের পিছনে দাঁড়িয়ে থাকতে পারল না। সে দ্রুত ছুটে আসলো তাদের দিকে আর বলে উঠল, দেখি এসব কি ষড়যন্ত্র করছো তোমরা? আমি থাকতে তোমরা এই পরিকল্পনায় কিছুতেই সফল হতে পারবে না, কিছুতেই না। আমি এখনই সকল গ্রামবাসীকে ডাক দেব। তবে রে, তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই গ্রামের সকলকে ডাক দিবি তাই না? তুই বেঁচে থাকলে তো ডাক দিবি রে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাকাতদের একজন কোমর থেকে একটি ধারালো ছুরি বের করে এক ঝটকায় সুভাষের পেটে ঢুকিয়ে দিল। একবার নয়, 3 বার। আকাশ তীব্র বজ্রপাতের শব্দে গর্জে উঠল। দূরে কোথাও শিয়ালের ডাক কানে ভেসে এলো। তার গা ছমছম করে তুলল চারপাশ। তারা সবাই মিলে সুভাষের নিথর দেহটাকে টেনে নিয়ে গিয়ে সাঁকোর এক কোণে জলের মধ্যে ফেলে দিল। তার হাতের লণ্ঠনটি জলে ডুবে নিভে গেল, আর ছাতাটি যেন কোথায় হারিয়ে গেল অন্ধকারের ভেতর। সুভাষের আত্মার মুখে পুরো ঘটনাটি শুনে সবার চোখে ভয় জমে উঠেছিল ঠিকই, কিন্তু সেই ভয় মেশানো দৃষ্টির ভেতরে যেন এক ধরনের গভীর কষ্ট আর বেদনার ছাপ ফুটে উঠছিল। কারণ এতটা নির্মমভাবে সেই নিষ্ঠুর লোকগুলো মেরে ফেলেছিল সুভাষকে। ঠিক এইভাবেই ওরা 3 জনে মিলে আমায় নির্মমভাবে হত্যা করেছিল। এই কারণেই আমি শপথ করেছি এই স্থানে আর কোনোদিন সাঁকো তৈরি করতে দেব না। সাঁকোই তো ছিল এই চোরেদের রাস্তা। এই পথ দিয়ে বারবার গ্রামে এসেছে অন্ধকার, লুট, সর্বনাশ। আমি আর সেই অশান্তি ফিরতে দিতে পারি না, কখনোই না। তোরা পালা এখান থেকে, নয়তো আমার কাজে বাধা দিলে তোদের শরীর থেকেও আমি মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেব। সুভাষের অবয়বের মুখে এমন কথা শোনা মাত্রই 3 জন আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। তারা আতঙ্কে দৌড়ে পালিয়ে এলো গ্রামের ভেতরে। সামনে চোখে পড়ে গ্রাম প্রধান ধীরে ধীরে হেঁটে আসছেন। তার পাশে একজন ছাতা ধরে রয়েছেন। গ্রাম প্রধানের হাতে একটি লণ্ঠন, যার আলো টিপটিপে বৃষ্টির ভেতর ছড়িয়ে পড়েছে চারিদিকে। আরে কি হয়েছে তোদের? এইভাবে হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলি কেন? হ্যাঁ, কাজ ফেলে একদম প্রাণপণে ছুটে আসছিস, কিছু বলবি তো? আর কাজ কর্তামশাই, ওইদিকে যে। আরে এসব কি বলছিস তোরা?
না না, এই কাজ আর করা যাবে না। ভগবান তোদের সত্যিই রক্ষা করেছেন। রাকেশ যখন সেই ভয়াবহ ঘটনার কথা বলল, তখন গ্রাম প্রধানের চেহারায় গভীর চিন্তা আর দ্বিধার ছাপ পড়ে গেল। সাঁকো নির্মাণ নিয়ে আর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগ্রহ তার মনে বাঁচেনি। অবশেষে তিনি কঠোর সিদ্ধান্ত নিলেন, এই বাঁশের সাঁকো আর কখনোই কুসুমপুর গ্রামে তৈরি হবে না, কারণ এই সাঁকোটির সঙ্গে জড়িয়ে আছে অতীতের এক কষ্টকর স্মৃতি, যা এখনো গ্রামের মানুষের মনে দাগ কেটেছে। ভাঙা বাঁশের সাঁকোর কাহিনী আজও গ্রামের বুকে ছড়ায় এবং সবখানে ছড়িয়ে পড়ে। কেউ কেউ বিশ্বাস করে ওই সাঁকোর ধ্বংসাবশেষের মাঝে আজও ঘুরে বেড়ায় সুভাষের আত্মা। সেই দিন থেকে সাঁকোটি আর কখনো তৈরি হয়নি। কুসুমপুর গ্রামের মানুষ আজও সতর্ক থাকে, যেন অতীতের অন্ধকার কুয়াশা আবার তাদের জীবনে ভয় এনে না দেয়।